হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অণু ও পরমাণুর প্রাথমিক ধারণা। আমি দেখলাম যে মূল কনসেপ্ট চ্যাপ্টারটা আমি যদি এখন করাই তাহলে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। কারণ কি? কারণ তোমরা লকডাউনের কারণে হোক, ছোটোবেলায় পড়ে আসুনি বা ফাঁকি মেরে আসছো, যে কোনো কারণে হোক, তোমরা এই যে অণু পরমাণুর বেসিকটাই জানো না, যে অণু কি পরমাণু কি, এগুলো তোমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। যার কারণে 7 থেকে যেহেতু অণু পরমাণু শুরু, 7 থেকে 10 পর্যন্ত যে শ্রেণীরই হোক বা যে ক্লাসেরই হোক, যে সমস্ত ছেলেপুলেরা যারা এগুলো জানো না, তারা এই ক্লাসটা আজকে দেখো, তোমাদের অণু পরমাণুর কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হবে, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। তোমাদের কাছ থেকে বেশি না, 30 থেকে 40 মিনিট সময় নেব। তার মধ্যে গোটা 2-3 বছরে তোমরা যা ফাঁকি মেরে এসেছো, সব ফাঁকি মারাগুলো আজকে তোমাদের ক্লাসে সম্পূর্ণ বা গ্যাপ কমপ্লিট করে দেবো, যেটাকে ইংলিশে ব্যাকলগটা কমপ্লিট করে দেবো। দেখো, এই যে আজকের বিষয়ে আমরা যেটা জানবো, পরমাণু কি, 20টি পরমাণুর নাম জানবো। তোমরা মনে রাখবে, 20টি পরমাণুর নাম যদি তোমরা না জানো, ক্লাস 10 পর্যন্ত কিন্তু তোমাদের প্রচুর সমস্যা হবে। যদি 20টি পরমাণুর নাম তোমরা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে কিন্তু ক্লাস 10 পর্যন্ত বসে খেতে পারবে, এটা আমি সবাইকে বলি। এই যে 20টি পরমাণুর নাম জানলাম না, তো ওদের ইলেকট্রন বিন্যাসও আজকে জানবো। তারপরে জানবো অণু জিনিসটা কি, তারপরে অণু ও পরমাণুর তুলনামূলক আলোচনা, অর্থাৎ অণু এবং পরমাণুকে সাইড বাই সাইড রেখে আমরা কম্প্যারিজন করে দেখবো যে কোন জিনিসটা কেমন দেখতে, আসলে কি। যে অণু পরমাণু জিনিসটা কি ফিল করতে হবে তোমাকে। যখন আমি মূল কনসেপ্ট পড়াবো, মূল কনসেপ্ট থেকে যদিও তোমাদের ক্লাস 10-এর রাসায়নিক গণনা আরও বিভিন্ন অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে এই সমস্ত চ্যাপ্টারের আলোকে, তো এই চ্যাপ্টারগুলো তোমরা জানবে তখনই যখন তোমাদের অণু ও পরমাণুর প্রাথমিক ধারণাটা ক্লিয়ার থাকবে। তো চলো, বেশি কথা আজকে আর বাড়াবো না, তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। তো এবারে আমরা শুরু করব। তো সবার প্রথম আজকে আমরা দেখবো যে পরমাণু জিনিসটা কি। এই যে পরমাণু, তাই তো, এই যে পরমাণু জিনিসটা কি। পরমাণু হলো, ডাল্টন বাবাজি বলেছেন যে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। এবার তোমরা বলবে, এই ডাল্টনের গল্প তো আমরা বইতেও পড়ে এসেছি, তো আপনি আমাদেরকে কি বোঝাচ্ছেন? তো দেখো, পরমাণু মানে এমন একটা জিনিস, মনে করো এমন একটা জিনিস, ধরো এই ঘরের ইটি নিয়ে নিয়েছো তুমি, ভাঙতে 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 এমন একটা স্তরে এসে উপনীত হয়েছো যেখানে আর তুমি ভাঙতে পারছো না, মানে ইটটাকে ভেঙে 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 এমন একটা গুঁড়ো করেছো যে গুঁড়োটাকেও আবার ভেঙেছো, তারপরে আর কিছু ভাঙতে পারছো না, তাহলে সেটাকে পরমাণু বলা হবে। মানে এক কথায় কোনো একটা পদার্থের সব থেকে ছোট অংশ, মানে যাকে আর ভাঙা যাবে না, সেটা হলো পরমাণু। ঠিক আছে? তো এই পরমাণু 3টে জিনিস নিয়ে তৈরি হয়। কি কি বলতো? প্রথম হচ্ছে প্রোটন, কি বললাম? প্রোটন। আর আরেকটা কি? ইলেকট্রন। আরেকটা কি? নিউট্রন। ঠিক আছে, মনে রাখবে, এই যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এই 3টে জিনিস নিয়ে পরমাণু তৈরি। কথায় পরমাণু, এই যে আমি পেন দিয়ে লিখছি না, পরমাণু পেন দিয়ে তৈরি, যে PEN, মানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো এগুলোর চার্জ তোমাকে জানতে হবে। প্রোটন তুমি চিনবে কিভাবে? প্রোটন মানে পজিটিভ চার্জ, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, নিউট্রন মানে জিরো, গোল্লা বা নো চার্জ। ঠিক আছে? তো যে পরমাণুর 3টি অংশ, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা কি? নিউট্রন। এই 3টে অংশ নিয়ে একটা পরমাণু গঠিত। তার মানে আমরা জানতে পারলাম পরমাণু সব থেকে ছোট, এই যে অণুর থেকেও ছোট। অণু কি? অণু আর পরম অণু, অণুকে ভেঙে পরম অণু হয় বা পরমাণু হয়, মানে পরমাণুটা সব থেকে ছোট। মনে রাখবা, এর সাইজ হচ্ছে, এর সব থেকে ছোট, এর থেকে ছোট আর কেউ নেই, সব থেকে ছোট, সব থেকে ছোট। ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এগুলো হচ্ছে এই ছোট জিনিসটার 3টে ভাগ। ঠিক আছে? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তাহলে পরমাণু ব্যাপারটা বুঝলাম। পরমাণু, এবারে কয়েকটা পরমাণুর নাম আছে। এই যে পরিবেশে যে সমস্ত পরমাণুগুলো থাকে, যার মধ্যে আমাদের ক্লাস 10-এ শুধুমাত্র 20টা দরকার হয়। মানে তুমি যদি 6, এখন যদি মনে করো তুমি 6-এর স্টুডেন্ট, তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে তুমি যদি এখনই এই 20টা মৌলের মানে নাম মুখস্থ করে রাখতে পারো পর পর, তাহলে ক্লাস 10 পর্যন্ত ধরো বসে খাচ্ছ। কিন্তু যারা ক্লাস 10-এ সেই 20খানা মুখস্থ করছো, তারা তো জেনেই আসছো যে 7, 8, 9 তোমাদের কতটা অকালে আর কি কেটেছে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের প্রথমে পরমাণু ব্যাপারটা জানা হয়ে গেল। পরমাণু মানে সব থেকে ছোট অংশ, একটা ইট ভাঙে আরো ছোট, আরো ছোট, আরো ছোট, মানে একেবারে ছোট, মানে পদার্থের ক্ষুদ্রতম, মানে একেবারে ছোট, অবিভাজ্য, মানে যাকে আর ভাঙা যায় না, এরকম টাইপের কণা হলে সেই কণাটাকে আমরা বলবো পরমাণু। বারবার আমি বলছি। আর এই পরমাণু বাবাজি 3টে জিনিস নিয়ে তৈরি, পেন দিয়ে তৈরি, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। একটার পজিটিভ চার্জ, একটার নেগেটিভ চার্জ, আর একটার নো চার্জ। বুঝেছো? এবারে অণু জিনিসটা কি?
আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে পরমাণু 4টে অক্ষর মানে পরমাণু বড় হতে পারে, আর অণু তো দুটো মানে পিচকে তো ছোট হতে পারে, কিন্তু আসলে না, অণুটা কিন্তু বড় আর পরমাণু 4টে অক্ষর হওয়ার সত্ত্বেও ছোট। অনেকে এরকম ইললজিক্যাল চিন্তা ভাবনা করে, ও সমস্ত বাদ দাও। তাহলে আমরা জানলাম কি পরমাণু সব থেকে ছোট, মানে একে আর ভাঙা যায় না, যার জন্য একে বলা হয় পরম অণু বা পরমাণু। এবার অণু জিনিসটা কি, দেখো অনেকগুলো পরমাণু, এই এক পিস, এই এক পিস, এই এক পিস, এই এক পিস, যাকে আর ভাঙা যাচ্ছে না ওই পরমাণু, এই পরমাণু 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 পরমাণু, অনেকগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, বুঝেছো? আচ্ছা মনে করো একটা পরমাণু নিলাম আমি হাইড্রোজেন, ঠিক আছে, এরপরে আরো একটা নিলাম হাইড্রোজেন, হাইড্রোজেন দুবার কেন নিলাম একটু পরে বুঝতে পারবে। মনে করো আরো একটা পরমাণুর নাম কি অক্সিজেন, যদি এই দুটোকে আমি একসঙ্গে জোড়া দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এই দুটো অক্সিজেন একটা, তার মানে কি তৈরি হয়ে গেল, H2O না, যাকে তোমরা জল বলে চেনো, জল বা ওয়াটার, বুঝেছো? এই যে জলের সংকেত কার না মুখস্থ নেই, সবারই কিন্তু জলের সংকেত মনে আছে, কিন্তু এই যে H2Oটা এলো কিভাবে এরা কিন্তু জানে না। এই যে H2O গোটা, এই যে দুটো হাইড্রোজেন আর একটা সিঙ্গেল অক্সিজেন মিলে তৈরি, মানে অনেকগুলো, দেখো 3টি পরমাণু নিয়ে তৈরি না, এই হাইড্রোজেন এই একটা পরমাণু, এই একটা পরমাণু, অক্সিজেন এই একটা পরমাণু, তাহলে 3টে পরমাণু নিয়ে একটা তৈরি হলো কি অণু। তার মানে আমরা জানতে পারলাম হচ্ছে অণু হচ্ছে আকারে বড়, আকারে কি হবে, বড়, একটা আকারে বড় আর একটা আকারে সব থেকে ছোট। তাহলে এই ছোট 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 জিনিসপত্র নিয়ে একটা বড় জিনিস তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে অণু, আর ছোট নাম হচ্ছে পরমাণু। তাহলে আমি যখনই তোমাকে অণু বলবো মুখ দিয়ে, তোমার মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু বড়, ছোট না। আর যখনই তুমি কারোর কাছ থেকে হোক কানে শুনবে যে এই যে পরমাণু বলছে, পরমাণু মানে ছোট, এটা সব থেকে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে যেভাবে হোক মাথায় রাখতে হবে। এবারে ইংরেজি টার্মটাও তোমাকে মাথায় রাখা প্রচুর পরিমাণে দরকার। এই যে পরমাণুকে ইংলিশে বলা হয় অ্যাটম, কি বলা হয়, অ্যাটম বোমা, ওই যে অ্যাটম, ঠিক আছে। আর অণু মানে কি, মলিকিউল, মলিকিউল, কি বললাম, পরমাণু মানে অ্যাটম আর অণু মানে মলিকিউল। এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই করে মনে রাখতে হবে। তাহলে অবশ্যই আমরা পরমাণু কি জানলাম, অণু কি, একাত্র ধারণা পাওয়া গেল, তাও আমি অণু সম্পর্কে পরে বলবো। এবার আমরা 20খানা পরমাণুর নাম জানবো। এই 20খানা পরমাণুর নাম জানার একটা সুন্দর টেকনিক আছে, ঠিক আছে, যেটা তোমরা এটা টুকে নাও, আমি ভালো করে আবার তোমাদেরকে বলছি। এই যে না টুকলে হবে, অসুবিধা নেই, তোমরা যদি ভালো করে ব্যাপারটা জানো, আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু টুকবে, কারণ আমি এই যে বোর্ডে হিজিবিজি করি, এই হিজিবিজিগুলোই কিন্তু প্রচুর কাজে আসবে, ঠিক আছে। তো চলো এটা মুছে দিচ্ছি, 20খানা পরমাণুর দিকে মুভ করা যাক। চলো এবারে আমরা জেনে নেবো 20টা পরমাণুর নাম। 20টা পরমাণুর যে নাম তোমরা দেখতে পাচ্ছ, তাই এটা কিভাবে মনে রাখবে, প্রথমে দেখো আমি কিভাবে লিখছি, 20টি পরমাণুর নাম, তাই তো, এখানে লিখবো 20টি গুরুত্বপূর্ণ মৌল বা পরমাণুর নাম লিখতে পারো, গুরুত্বপূর্ণ মৌলের নাম, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের ক্লাস 10 পর্যন্ত লাগবে। তোমরা কি ক্লাস 7-এ ফাঁকি মারবে, 8-এ পড়তে হবে, 8-এ ফাঁকি মারবে তো 9-এ পড়তে হবে, 9-এ ফাঁকি মারবে তো 10-এ পড়তে হবে, 10-এ যদি ফাঁকি মারো গোল্লা পেয়ে যাবে। তাহলে দেখো এই যে 20টা গুরুত্বপূর্ণ মৌলের নামে পরপর লিখছি, তোমরা আমার সঙ্গে লিখবে। আচ্ছা এই মৌলের নামগুলো কিন্তু আমি বাংলায় না লিখে ইংলিশে লিখবো, কেন বলো তো, কারণ ইংলিশে যদি আমি লিখি তাহলে তোমরা সংকেতটা ভালো করে বুঝতে পারবে। এবার সংকেতকে আমি জানাবো পরে, তার আগে দেখো এখানে আমি লিখছি। দেখো প্রথম যে মৌলের নাম আমাদের চলে আসবে তার নাম হচ্ছে হাইড্রোজেন, যেটা এক্ষুনি তোমাদেরকে বোঝালাম, হাইড্রোজেন। 2 নম্বরে হবে হিলিয়াম, 3 নম্বরে আছে লিথিয়াম, 4 নম্বরে আছে বেরিলিয়াম, 5 নম্বরে আছে বোরন, 6 নম্বরে আছে কার্বন, 7 নম্বরে আছে নাইট্রোজেন, 8 নম্বরে আছে অক্সিজেন, যেটা না নিলে তোমরা বাঁচবে না। 9 নম্বরে আছে ফ্লুরিন, 10 নম্বরে আছে হচ্ছে নিয়ন, ঠিক আছে। তো এবার এদিকে দেখো 11 নম্বরে যে আছে তার নাম হচ্ছে সোডিয়াম। 12 নম্বরে আছে ম্যাগনেসিয়াম। 13 নম্বরে আছে অ্যালুমিনিয়াম। 14 নম্বরে আছে সিলিকন। 15 নম্বরে আছে ফসফরাস, ঠিক আছে। 16 নম্বরে আছে সালফার। 17 নম্বরে আছে ক্লোরিন,
ক্লোরিন, 18 নম্বরে আছে আর্গন, 19 নম্বরে আছে পটাশিয়াম, 20 নম্বরে আছে ক্যালসিয়াম। তো এই যে 20খানা মৌলের নাম আমি লিখলাম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো এই যে 20খানা মৌলের নাম আমি লিখলাম, এটা তোমাদের মুখস্থ রাখা এত কেন জরুরি, কি এমন দরকার পড়ে গেছে যে 20খানা মৌলের নাম আমাকে মুখস্থ করতেই হবে? না মুখস্থ করলে আমি বিশাল ঝামেলায় পড়ে যাবো। তো দেখো 20খানা মৌলের নাম মুখস্থ যদি তুমি না করো, পরপর যদি না করো, কেউ যদি মনে করে না আগে হাইড্রোজেন পড়বো পরে নাইট্রোজেন পড়বো, উল্টোপাল্টা করে পড়বো, হবে না। কারণ এগুলো এদের রোল নম্বর। মনে করো যার 1 রোল তাকে তুমি বলছো 5 নম্বরে, যার 5 নম্বর তাকে বলছো 1 নম্বরে, তাহলে ক্লাসের কি অ্যাটেন্ডেন্স হবে? নিশ্চয় হবে না। ঠিক তেমনই এই 20টা মৌল যখন তুমি পড়বে পরপরই পড়তে হবে, না হলে কিন্তু হবে না। যদি তুমি পরপর না পড়ো কি সমস্যা হবে? পারমাণবিক ক্রমাঙ্ক জানতে পারবে না, ভর সংখ্যা জানতে পারবে না, কিছুই জানতে পারবে না। ভর সংখ্যা কি, পারমাণবিক ক্রমাঙ্ক কি, সব আমি বলছি। তার আগে দেখো এই 20খানা মৌল তুমি কিভাবে মুখস্থ করবে। প্রথমে হাইড্রোজেন, এগুলো তো নাম হলো, তাই না? তো এর সংকেতটা কিভাবে জানবো? দেখো হাইড্রোজেনের ইংরেজি আমার লেখার কারণ কি, বাংলায় এখানে হ থাকতো, তাহলে সংকেত তুমি কিভাবে বুঝতে, যার কারণে আমি ইংলিশে লিখেছি। এই যে হাইড্রোজেনের প্রথমে এইচ আছে, তাই এটাকে হাইড্রোজেন দিয়ে দেবো। হিলিয়ামের এইচ আছে, কিন্তু এইচ তো নিয়েছি, যার কারণে আমি এইচ ই দিয়ে ডিনোট করব। এভাবে কিন্তু আমার আস্তে আস্তে ডিনোট করতে হবে নিচে নেমে। ঠিক লিথিয়ামের সেরকম এল আই হয়, বেরিলিয়ামের বি ই, বোরনের বি, কার্বনের সি, নাইট্রোজেনের এন, অক্সিজেনের ও, তোমরা এটা সবাই জানো, ফ্লুরিনের এফ, নিয়নের এন ই, সোডিয়ামেরটা আমি এখন লিখবো না, কেন বলো তো, আমি তোমাকে একটু পরে বলছি। ম্যাগনেসিয়ামের এম জি, অ্যালুমিনিয়ামের এ এল, সিলিকনের এস আই, ফসফরাসের পি, সালফারের এস, ক্লোরিনের সিএল, আর্গনের এ আর, পটাশিয়ামের লিখবো না, ক্যালসিয়ামের সিএ। তো তোমাদের কি মনে হচ্ছে এই যে পটাশিয়াম আর সোডিয়ামটা কেন লিখলাম না? কারণ এই যে সোডিয়ামের এস হয়, এস লিখতে পারতাম যেটা সালফার খেয়ে বসে আছে, পটাশিয়ামের পি লিখতে পারতাম কিন্তু সেটা ফসফরাস খেয়ে বসে আছে। বিরাট টেনশন, কি লেখা যায় দেখো। এই জন্য বিজ্ঞানীরা একটা বুদ্ধি বের করলেন যে সোডিয়ামের ল্যাটিন নাম, দেখো এর ল্যাটিন নাম কি নাম? ল্যাটিন নাম বা ল্যাটিন শব্দ হচ্ছে ন্যাট্রিয়াম, NATTRIUM। এই যে ন্যাট্রিয়াম, এই ন্যাট্রিয়ামের প্রথমে যেহেতু এনএ আছে, এন তো নেওয়া যাবে না কারণ এদিকে নাইট্রোজেন খেয়ে বসে আছে এন, যার কারণে সোডিয়ামের ল্যাটিন শব্দ যেহেতু ন্যাট্রিয়াম, যার কারণে ওর প্রথমে আছে এনএ, যার কারণে এর সংকেত হচ্ছে এনএ। ঠিক তেমনি পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যার কারণে কি হয়, কেন এর ল্যাটিন নামটা কি? ল্যাটিনটা হচ্ছে ক্যালিয়াম, KALIUM। এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যার কারণে পটাশিয়ামের আগে কে হয়। তাহলে এইগুলো আমরা জেনে গেলাম সংকেত। তো এবারে তোমরা হয়তো মনে মনে ভাবছো তো বিশাল টেনশনে ফেলে দিল স্যার, এই 20খানা মৌলের নাম লিখে দিয়েছে, সব সংকেত সব লিখে দিয়েছে, কিন্তু আমরা পড়তে গিয়ে তো আমাদের ফাটবে না। ব্যাপারটা তেমনটা নয়। ব্যাপারটা তোমাদেরকে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন পরপর মুখস্থ রাখার জন্য একটা আমি ট্রিক্স বলে দেবো, শুনে রাখো। হাহিলি বেবোকানা, অফলুনিসো, ম্যাসিভ, সাকলাপকা, এই যে 4টে ধাপ যদি তোমার মনে থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি এই 20খানা মৌলের নাম যে কোনো জায়গায় আঙুল গুনে বলে দিতে পারবে। ঠিক আছে, যে কোনো জায়গায় আঙুল গুনলেই বেরিয়ে যাবে। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 11 নম্বর মৌলের নাম কি, হা হি লি বে বো কানা অফ লু নি সো ম্যা, সরি সো 11 নম্বর, তাহলে সোডিয়াম। ঠিক আছে, ম্যা মানে 12 আমাদের এসেছিল হাত গুনে, মানে 12, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম। এই যে এভাবেই কিন্তু তোমাদেরকে কভার দিতে হবে। এবার 17 নম্বর মৌলের নাম যদি কি জানলো, ক্লোরিন হবে। 18 নম্বর আর্গন। এগুলো আমাদের মনে আছে তাই বলছি, কিন্তু তোমরা তো শিখে আসোনি তাই না, যার কারণে তোমাদেরকে আঙুল গুনেই বলতে হবে। আর যারা শিখেছো তাদের তো ভেরি গুড। তো চলো এগুলো খাতায় টুকে নাও। এবার আমি তোমাদেরকে হাহিলি বেবুকানোটা লিখিয়ে দিচ্ছি, সবার আগে এটা ভালো করে টুকে নাও। ঠিক আছে, তাহলে এবারে তোমরা দেখো এই যে 20খানা মৌলের নাম আমি আগে লিখেছিলাম সেগুলো মুছে আমি এখানে কিন্তু সিম্পলিফাইড ফর্মে বা ছোট করে লিখে দিয়েছি উপরে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ একটু পরে আমি পড়াবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস সবগুলোর। তো শোনো, এই যে এগুলো কিন্তু আমি পরপর লিখেছি, মানে এর রোল নম্বর 1, এর 2, এর 3, এর 4, এর 5। এই রোল নম্বরকে বাংলায় কি বলে? ক্রমিক সংখ্যা বলে না? বাংলা তো অবশ্যই পড়েছো, যে ক্রমিক সংখ্যা বলে বলেই এর প্রত্যেকটার অবস্থানকে বলা হয় পরমাণবিক ক্রমাঙ্ক, মানে হচ্ছে ওদের রোল নম্বর। এ 1 নম্বরে আছে তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক 1, এ 2 নম্বরে আছে তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক হলো 2, কারণ এগুলো তো পরমাণু। আচ্ছা, আমি কি এগুলোতে আণবিক ক্রমাঙ্ক কথাটা ইউজ করতে পারি? না, কারণ এগুলো তো অণু না, এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে পরমাণু, যার কারণে আমাকে পরমাণু, তাই পারমাণবিক ক্রমাঙ্ক কথাটা ইউজ করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক জিনিসটা কি, পারমাণবিক ক্রমাঙ্ক
পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা কিন্তু একই, কিন্তু এই যে বইয়ের গল্প কিন্তু আমি এখানে দিতে আসিনি, ঠিক আছে? যদি বইয়ের গল্প আমি দিতাম কোনো মৌলের প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে, কি দরকার? তোমাদের মুখস্থ করতে ইচ্ছা হলে তোমরা বই দেখে করে নিও, আমি আমার মতো করে তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা সারা বছর ক্লিয়ার থাকে। দেখো এ প্রথম 1 নম্বরে আছে হা হি লি, এই যে, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক কি? এ যত নম্বরে আছে, যত নম্বর এ আছে, একেবারে শর্ট ইজি জিনিস। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই নিয়ন কত নম্বরে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নিয়ন আছে 10 নম্বরে, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক হলো 10। ইজি, তাই না? এই তো ইজি জিনিস। তোমাদের ছোটবেলাতে এইভাবে পুচকে পুচকে ভাবেই আর কি কনসেপ্ট দিয়ে তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের বইয়ের ভাষা তো অবশ্যই পড়তে পারো, এবার ভর সংখ্যা জিনিসটা কি সেটা জানতে গেলে তার আগে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা রোল নম্বর। এবারে আমি তোমাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দেবো যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে, যে হাহিলি বেবকানা বলে আসলাম না, ওটা তুমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা ভালো করে দেখে নাও। এই যে 4খানা জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে, দেখো ভালো করে, এই 4টে টেকনিক, 1 2 3 4, এই যে চারটে একেবারে যে শর্ট ক্লু আছে, সেই 4টে ক্লু কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দেখো একে আউট করি এখান থেকে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে প্রথমে দেখবা হা হি লি বে বো কা আর না, ঠিক আছে? তাহলে হাহিলি বেবকানা, কোনো অসুবিধা? 7টা মৌল হয়ে গেছে অলরেডি, বেশি কিছু নাই তো। হাহিলি বেবকানা হয়ে গেছে, হা মানে হাইড্রোজেন, হি মানে হিলিয়াম, লি মানে লিথিয়াম, মানে সবার প্রথম কারগুলো। কিন্তু এই বলার মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। এবার যদি তুমি বলো হাহিলি বেবকানা ফুলু নিসো ম্যাসি ফসা ক্লোয়া পকে, ভালো লাগবে? বাজে লাগবে একদম। যার কারণে তোমাদেরকে এই যে সিকোয়েন্স ওয়াইজ, এই যে অনেকে স্যার কি এমন টেকনিক দিলেন, এই তো প্রথম অক্ষরগুলো মনে রাখলেই তো হয়ে যাবে, না, এটা মনে রাখার এই যে বলার যে ধরনটা সেটা কিন্তু আলাদা। এই যে হা হি লি এর পর করে বললে কিন্তু তোমার বিরক্ত লাগবে, বাজে লাগবে, ভালো লাগবে না। তো আমি কিভাবে বলছি দেখো, হা হি লি বেবো কানা, লাস্টে একটা কানা পাওয়া যাচ্ছে, তো এই কানা মানে হচ্ছে কার্বন নাইট্রোজেন, হা হি লি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, হয়ে গেল। ঠিক ইজি জিনিস কিন্তু এই যে হাহিলি বেবকানা, দেখো মুখে তোমার উচ্চারণ করতে কথাটা কিন্তু সহজ মনে হচ্ছে, মজাদার মনে হচ্ছে। তুমি মনে করো এগুলো পড়তে পড়তে আরামসে বাড়িতে ঘুরতে পারবে, হাহিলি বেবকানা, অফলুনিসো, ম্যাসিভ, সাকলাপকা, এইভাবে আর কি পড়ে তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো হাহিলি বেবকানা, অফলুনিসো, অ ফ্লু নি সো, ঠিক আছে 4টে, ম্যাসিভ, সিফ, ঠিক আছে, সা ক্লো আপকা, ঠিক আছে? দেখো ভালো করে, অনেক কিছুই বলা যায়। হাহিলি বেবকানা, এই যে অফলুনিসো, এই যে মে অ্যাসিফ সাকলো অ্যাপকা, এটা কিন্তু আসিফ না, অ্যাসিফ, তাহলে অ্যালুমিনিয়াম বলতে হবে। তাহলে ভালো করে শোনো, আমি তোমাদেরকে কি বলতে চাইছি, এগুলো তো সব করার প্রথম অক্ষর, কিন্তু আমি এভাবেই তোমাদেরকে প্রথমে 7টা, তারপরে 4টে, তারপরে আবার 4টে, তারপরে আবার 5টা, এভাবে কেন সাজিয়ে দিলাম? আমি তো হাহিলি বেবকানা অ দিয়ে দিতে পারতাম, ফ্লুনিসো ম্যাটা আগে দিতাম, ফ্লুনিসো ম্যা অ্যাসিফ, এভাবে তো উল্টো পাল্টা করে দিতাম। এভাবেই কেন দিলাম? কারণ এই যে প্রথম অক্ষরগুলো তোমার এই প্রথমবারে মানে এক ঝলকে, মানে যেটাকে কি বলা হয়, দল বিশ্লেষণ, হয়তো বাংলায় তোমরা পড়েছো, একবারে তুমি উচ্চারণ করতে পারবে খুব ইজিলি। যার কারণে দেখো কি বলছি, হাহিলি বেবকানা, ইজি, 7টা হয়ে গেল। এই যে হাহিলি বেবকানা মানে এত দূর পর্যন্ত শেষ। অফলুনিসো, এই যে সোডিয়াম পর্যন্ত শেষ, কই যেন সোডিয়াম, এই যে সো। ম্যাসিফ মানে হচ্ছে ফসফরাস পর্যন্ত শেষ, তারপরে সাকলো আপকা, এ তো হয়ে গেল। এই মেথডটা মানে এত সোজা, মানে তুমি চাইলে বন্ধুদের সাথেও কথা বলতে পারো, বাড়িতেও ঘোরাফেরা করতে পারো। এই যে হাইলি বেবকানা অফলুনিসো ম্যাসিভ সাকলাপকা, হাইলি বেবকানা অফলুনিসো ম্যাসিভ সাকলাপকা। বাড়ির লোক বলবে পাগল হয়ে গেল নাকি, কি করে? কিন্তু বাড়ির লোক কিন্তু জানে না যে তুমি 20খানা মৌলের নাম ইজিলি মুখস্থ করতে পারছো। ওই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে তো আমাদের মনে আছে, কিন্তু এভাবে তোমাদের মুখস্থ করতে গেলে প্রচুর টাইম কনজিউমিং। যার কারণে এই সহজ নিয়মটা তোমাদেরকে বলে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবারে এটাকে অ্যাপ্লাই করা শিখিয়ে দিই। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে 11 নম্বর পরমাণুর নাম বল, হাহিলি বেবকানা অফলুনিসো, এই তো 8 আর 2 10 আর 1 11, সো মানে কি সোডিয়াম, তাহলে স্যার সোডিয়াম হবে স্যার 11 নম্বর মৌলের নাম। আচ্ছা এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে 7 নম্বর মৌলের নাম কি, হাহিলি বেবকানা,
না মানে স্যার নাইট্রোজেন হবে। এই যে হা হি লি বে বো কা না, এভাবে আঙুল গুনে তুমি পরমাণুর নাম আরামসে বলতে পারবে, এভাবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি যখন ইলেকট্রন বিন্যাস পড়াবো তোমরা কি তাড়াতাড়ি কোনটা কত নম্বর বলে দিতে পারছো, দেখো যদি এটা তোমাদের মনে থেকে থাকে। আর যারা তো আগের থেকে জানো তারা তো জানোই। তো এই যে তোমরা 20খানা মৌলের নাম পড়লে না, এই 20খানা মৌলটার ইলেকট্রন বিন্যাস এবার আমি বের করবো। তো এই 20টা মৌল থেকে তুমি ওদের রোল নম্বর জেনে ওদেরকে কিভাবে কেমন করে লিখবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, মানে এক কথায় ইলেকট্রন বিন্যাসগুলো শিখিয়ে দেবো। তাহলে এগুলো টুকে নাও, আমি কিন্তু মুছে দেবো। আচ্ছা তাহলে এবারে চলে আসি ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে কি পড়াবো? ইলেকট্রনিক কনফিগারেশন। কনফিগারেশন মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, এই যে ইলেকট্রন বিন্যাসগুলো যখন শিখবে না প্রচুর মজা এসে যাবে। তোমরা আজকে যদি এখানে আনন্দে নাচতে না লেগেছো তো আমি তোমাদেরকে কি বলেছি দেখো, এই যে ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে এত ভালো করে শিখিয়ে দেবো, তার আগে ইলেকট্রন বিন্যাস জানার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেগুলো কি? কক্ষপথ। এখন আবার বলবে স্যার কক্ষপথ পড়াচ্ছে মানে কি ভূগোল স্টার্ট করে দিল নাকি? হ্যাঁ ভূগোল আমিও পারি, কিন্তু বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সেরেস আরও বিভিন্ন ধরনের গ্রহ আছে। এই যে সৌরজগতে সূর্যের চারিপাশে গ্রহগুলো যেমন করে ঘোরে, কেন্দ্রের চারিপাশে ইলেকট্রনগুলো তেমনভাবে ঘোরে। ঠিক আছে, বুঝলে না? দরকার নেই, আগে এগুলো দেখে নাও। কক্ষপথ কি? ওই সৌরজগতের কক্ষপথের মতো কক্ষপথ। আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস জানতে হবে যে বদমাস। এবার কি বদমাস আবার কি? আরেকটা হচ্ছে ভালো ছেলে, মানে এক কথায় ভালো। একটা বদমাস আর একটা ভালো। বদমাস বেশিরভাগ হাম লড়কে হ্যাঁ হামারে ইহা ऐसा ही होता है। তো চলো বদমাসটা হচ্ছে আমি ছেলেদেরকেই ধরে নিলাম, কারণ বেশিরভাগ ছেলেপিলেই বদমাস হচ্ছে এখন আজকাল। বাবা, তো চলো ভালো আমি মেয়েদেরকেই ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এই যে কি ব্যাপার, এই যে ইলেকট্রন বিন্যাস পড়বো তার মধ্যে বদমাস ছেলে আর ভালো মেয়ে। আর দেখো ভালোও না খারাপও না, মানে একেবারে নিউট্রাল। উনি হচ্ছে চুপচাপ, কিছু না, ওনার কাজ হচ্ছে পড়াবে, আসবে, পড়িয়ে চলে যাবে। যেমন আমি হচ্ছে কিছুই না। ঠিক আছে, কিছুই না, তাহলে এটা হচ্ছে টিচার। ঠিক আছে, টিচার। যেমন আমি, ছেলে হচ্ছে মানে বাজে, মেয়ে হচ্ছে ভালো, আর টিচার হচ্ছে কিছুই না। ঠিক আছে, তো এই সব কিছু মিলে একটা স্কুল তৈরি করব। কি তৈরি করব? স্কুল। এগুলো সব কটা মিলে স্কুল তৈরি করব। তোমাদের কি মনে হচ্ছে আমি গল্প করছি? অবশ্যই গল্প করছি। এই যে স্কুলটাকে আমরা বলবো নিউক্লিয়াস। কি বলবো? নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস কি কিছুই জানো না, আমি একটা নাকে দেখালে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, ছেলেটা হচ্ছে বদমাস মানে মাইনাস, মানে কি ইলেকট্রন। মেয়েটা কি প্লাস মানে প্রোটন, মানে তো ভালো মানে প্লাস, বাজে মানে মাইনাস। টিচার কিছুই না মানে গোল্লা, জিরো, এটা হচ্ছে নিউট্রন। আমি হচ্ছে নিউট্রাল। ছেলেপুলে টিউশনে এসে প্রেম করছে ছেলে আর মেয়ে, আমি বসে বসে দেখছি, কারণ আমি টিচার, আমার পড়ানো কাজ, এছাড়া আর কিচ্ছু না। নেভার মাইন্ড। চলো তাহলে এটা তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। এবারে আমি, আচ্ছা এই চারটে জিনিস কিন্তু মনে রাখো। কক্ষপথ তোমরা তো জানো, এই যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তেমন কিন্তু এই যে কক্ষপথকে ধরে এই যে ছেলেপুলেরা ঘুরতে থাকে, ওটা আমি দেখাবো কিভাবে ঘুরছে, সেই জন্য তোমরা অপেক্ষা করো। যদি এই কক্ষপথটাকে তুমি হোয়াটসঅ্যাপে লেখো, কিভাবে লিখবে? এই যে এভাবে না, KOKHOPOTH, কক্ষপথ এভাবে লিখবে না? তো এই যে কে না প্রথমে, যার কারণে কক্ষপথের একেবারে ফার্স্ট কক্ষপথটাকে কে বলা হয়। এবার ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী চলে যাও, তাহলে পরেরটাকে এল বলা হবে, তারপরটাকে এম বলা হবে, তারপরটাকে এন বলা হবে, ডট 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 ডট, আরও NOPQRS, মানে যত কক্ষপথ বাড়বে। তো অত কক্ষপথের তো তোমাদের দরকার নেই, তোমাদের দরকার হচ্ছে খুব জোর 3টে থেকে 4টে কক্ষপথ, কারণ তোমাদের 20টা মৌলতেই শর্ট আউট হয়ে যাচ্ছে জীবন। তো তোমাদের যে এগুলো লাগবে, এই যে কক্ষপথ কি তাহলে তোমরা বুঝতে পারলে, বদমাস কি বুঝতে পারলে, ভালো কি বুঝতে পারলে, কিছুই না কি বুঝতে পারলে, এইসব ছেলে মেয়েরা কোথায় থাকে, স্কুলে থাকে, স্কুলটাকে নিউক্লিয়াস বলে, সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাবার, এইগুলো আমি কেন বললাম সেগুলো তোমরা বুঝবে। তাহলে এটা টুকে নাও, আমি কিন্তু মুছে দেবো এক্ষুনি। তাহলে দেখো আমি হেসে খেলে আরামসে আমি এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস করব, কোনো টেনশনই নেব না। ধরো আমি সবার প্রথমে আমার মনে করো অক্সিজেনকে ভালো লাগে, কারণ হচ্ছে অক্সিজেন আমি বাইরে থেকে তো নিচ্ছি, আর সর্দি লেগেছে, যে বাইরে থেকে যে আমি অক্সিজেন নিচ্ছি, তো এই অক্সিজেনটার ইলেকট্রন বিন্যাস যদি আমি না দেখাতে পারি, তো একটা কেমন মানে নিজের প্রতি গর্ববোধ হবে না, কারণ কি আমি বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি, আমি ওরই ইলেকট্রন বিন্যাস জানি না, এটা কোনো কথা হলো? তাহলে দেখো এই যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা কিভাবে বের করবো? দেখো আগে সবার প্রথমে অক্সিজেন কত নম্বর, 1 2 3 4
4 5 6 7 8, তাহলে অক্সিজেন 8 নম্বরে, মানে অক্সিজেনের রোল 8। তার মানে ভালো করে দেখো, আমরা একটু আগে বইয়ের ভাষায় কি পড়েছিলাম, কোনো মৌলে যতগুলো প্রোটন থাকে তাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে, দরকার নেই, এখানে 8 নম্বরে আছে, তাহলে এই 8ই হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক। দেখো এখানকার মধ্যে একটা স্কুল আছে, ভালো করে ব্যাপারটা বুঝতে চাইবে, ঠিক আছে? স্কুলটাকে আমরা বলি নিউক্লিয়াস, একটু আগে মজা করে বলেছিলাম, স্কুলটাকে কি বলবো, নিউক্লিয়াস, ঠিক আছে? এটা মানে সূর্যর কাজ করছে কক্ষপথ হিসেবে, মানে ওর বাইরে কক্ষপথ আছে আরও, তাই না? এই যে একটা কক্ষপথ, ওর বাইরে আরও কক্ষপথ, এরকম আরও কক্ষপথ সব আছে কিন্তু, ঠিক আছে? এসব কক্ষপথের গুলি মারো এখন। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি, এই যে নিউক্লিয়াসের ভিতরে কি আছে, এটা মনে করো নিউক্লিয়াসটা হচ্ছে গার্লস স্কুল। কি হচ্ছে নিউক্লিয়াসটা? গার্লস স্কুল, গার্লস স্কুল, মজা করে পড়বে কিন্তু। এই যে ভিতরে ভালো সুন্দরী রমণীরা বসে আছে, মানে কি প্লাস, তাই তো? প্লাসটাকে তো আমি মেয়ে ধরেছিলাম, বা এটা গার্লস স্কুল যার কারণে আছে। আর পড়ানোর জন্য টিচার আছে, টিচার যে কোনো কিছু, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোনো ব্যাপার নেই, একেবারে নিশ্চুপ পড়িয়ে চলে যাচ্ছে আসছে। আর টিচার বেশি হতে পারে কমও হতে পারে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে স্টুডেন্ট কতটা বাজে আর ভালো তার উপরে। দেখো এখানে অক্সিজেনের রোল নম্বর কত? 8, তাহলে এর স্কুলে কটা মেয়ে আছে? 8টা, ঠিক আছে? এবারে দেখো আমরা গবেষণা করে জানতে পেরেছি যে নিউক্লিয়াসে, মানে এক কথায় গার্লস স্কুলে 8টা মেয়ে আছে, 8টা টিচারও আছে, ঠিক আছে? মানে 8টা শিক্ষক শিক্ষিকা সব মিলিয়ে, এটা আমরা গবেষণা করে জানতে পেরেছি। কারণ কি, আমরা জানি এই যে নিউট্রনটা চেঞ্জ হয় মাঝে মাঝে, একটা বেড়ে যেতে পারে আবার কমেও যেতে পারে, ঠিক আছে? এটা কোনো টেনশনের ব্যাপার না। কেন বেড়ে তো যায় আমরা জানি, সোডিয়ামের ক্ষেত্রে 23 হয়, এগুলো তোমরা হয়তো জানছো। এবার কমে কিভাবে যায়, সে আলফা বিটা গামা ক্লাস 10-এ পড়াবো এগুলো সব। দেখো ভালো করে দেখো, এই যে 8টা মেয়ে আছে, কারণ এই 8 নম্বর, এর স্কুলে 8খানা মেয়ে পড়াশোনা করছে। যদি নিয়নের ধরতাম তাহলে 10 নম্বরও, কারণ 8 9 10, ও 10 নম্বর, তার মানে ওর স্কুলে 10টা মেয়ে পড়াশোনা করছে, বুঝতে পেরেছো? এবার টিচারটা গবেষণা করে তোমাকে জানতে হবে। এবার টিচারটা আমি গবেষণা করে জানতে পারলাম যে টিচার 8খানা আছে, খুব ভালো কথা। এবারে দেখো ছেলেপুলেদের এমন মাইন্ডসেট হয় যে এখানে 8 পিস আছে, তো প্রত্যেকটার এক পিস আমাদের হবে, যার কারণে বাইরে হচ্ছে 8টা ছেলে বা বদমাস ঘোরাফেরা করছে। এই যে একটা বদমাস, ঠিক আছে? এখানে বাকি আরও 4টে বদমাস, 1 2 3 4, ঠিক আছে? তো এমন কেন 4 জনা পরে কেন? 4 জনা তো প্রথমেও থাকতে পারতো। দেখো সবার বুকের পাটা কিন্তু এক হয় না, এদের বুকের পাটা এক বলে স্কুলের দেয়ালে দাঁড়িয়ে আছে, আর এরা একটুখানি দূরে দাঁড়িয়ে আছে, মানে যাতে স্যার দেখে না কিছু বলতে পারে, ঠিক আছে? এদের বুকের পাটা কম, কিন্তু তাও তো 4 আর 2 6, আর 4ও 2টো দিতে হবে, মনে নেই আমার। আচ্ছা এখানে এদের বুকের পাটা কম, খুব কম জনেরই বুকের পাটা থাকে, যার কারণে কম জন আগে দাঁড়ায়, মনে রাখবে। ঠিক তেমনই এই যে ভিতরে হচ্ছে 8টা মেয়ে আছে, হচ্ছে বাইরে 8টা ছেলে আছে, ছ্যাবলামি করছে, যে বাইরে ঘোরাফেরা করছে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, ব্যাপার কিছু না। এই যে যতগুলো ছেলে থাকবে ততগুলো মেয়ে থাকবে। এবার মনে করো এই যে ইলেকট্রন বিন্যাস আমি তোমাকে জানাচ্ছি, তাহলে এতক্ষণ ধরে তুমি জানলে কি, এই যে প্রথম কক্ষপথটার নাম কি কে, পরেরটার নাম কি এল। তো আমরা একটা হেভি জিনিস জানবো, যে বুকের পাটা সবার কম হয় বললাম না, মানে প্রথম কক্ষপথে সব সময় 2টো লোক দাঁড়িয়ে থাকবে, মানে প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন আসবে না। তারপরের কক্ষপথে দেখো প্রথমে 2টো ইলেকট্রন আসছিল, ওর পরের কক্ষপথটা আরেকটু বড় হয়ে গেল না, মানে তারপরের কক্ষপথে সর্বোচ্চ 8টা আসবে। তারপরের কক্ষপথ যদি আমি আবার একটা এখানে গোল করতাম, তাহলে ওটা আরেকটু বড় হতো না, তাও সম্মান রক্ষার্থে ওখানে আমি 8টাই রাখছি। কিন্তু তারপরের কক্ষপথটা না এ বহুত জ্যাদা হো রা হ্যায়, খুব বড় হয়ে গেল তারপরের কক্ষপথটা, সরি এটা কে লিখে যাচ্ছে কেন, কে, তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা এন, তারপরের কক্ষপথে কিন্তু 18টা নেওয়া হবে, ঠিক আছে? যদিও তোমাদের এত দূর লাগবেই না, এই 3টে কক্ষপথে কাজ মিটে যাবে। বাইরে আমরা একটা আঁকবো, কিন্তু 2-3টের বেশি নেব না, ঠিক আছে? তাহলে দেখো এই অক্সিজেন কিন্তু 8 নম্বর, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? প্রথম কক্ষপথে 2টো আছে, 2 জন, ওকে 2টো, ও কত নম্বর? 8 নম্বর না? তাহলে মনে রাখবা যতগুলো ছেলে ততগুলো মেয়ে, তার মানে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে, যার কারণে প্রথমে দেখো, প্রথমে কিন্তু তোমাদের 2টো ইলেকট্রন আছে, তার মানে 2টো, এখানে আমি 2 লিখলাম,
আমি কি জানছি ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো সবার প্রথমে দুটো ইলেকট্রন থাকবে, আর বাকি কটা আছে, কত নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, তাই 8টা ছেলে বাইরে থাকছে, ওর মধ্যে দুটোকে অলরেডি লিখে দিয়েছি প্রথম কক্ষপথে যাদের বুকে পাটা বেশি ছিল, আর বাকি কটা আছে 6টা, তাহলে পরে লিখে দেবো 2,6। তাহলে এই 2,6টা কার, এই 2,6টা হচ্ছে অক্সিজেনের, বুঝতে পেরেছো, এই 2,6টা হচ্ছে অক্সিজেনের। ঠিক এমনভাবেই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমি অন্যগুলোরও করতে পারি। তো এবার এই যে নিউক্লিয়াস জিনিসটা কি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পৃথিবীর মতো এই যে গ্রহের মতো ঘুরছে না চারিপাশে, ঠিক তেমনই কিন্তু এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আঁকতে হয়। আর ভিতরের প্রোটন সংখ্যা আমি জানতে পারবো এই হচ্ছে কত নম্বর তাই দিয়ে, ঠিক আছে। এই যে গোটা পরমাণুর ভর, ঠিক আছে, কোথায় সঞ্চিত হয়ে থাকে, নিউক্লিয়াসে, ঠিক আছে, গোটা পরমাণুর ভার নিউক্লিয়াসে সঞ্চিত হয়ে থাকে। তার মানে এখানে স্যার এবং যে মেয়েগুলো আছে, যে প্লাস আর নিউট্রন, এগুলো সব মিলিয়ে স্কুলটা তৈরি, যার কারণে ওর গোটা ভরটা এখানে। ছেলেপেলেগুলো তো বহির্ভূত, তাহলে ওদেরকে এই স্কুলের ওজন হিসাবে তো ধরবো না, ওরা বাইরে আসছে, ওদের ইচ্ছা হচ্ছে আসছে, ওগুলো বাদ, ঠিক আছে। আমাদের মেন হচ্ছে নিউক্লিয়াসটাকে নিয়ে গল্প। নিউক্লিয়াসটার ওজন কার কার উপরে ভিত্তি করবে, যদি আমি তোমাকে নিউক্লিয়াসের ওজন চাই, আমি বলছি গোটা পরমাণুটার ভরই এই স্কুলটার ভর, তাহলে আমি স্কুলে কে কে আছে দেখতে হবে, প্লাস আছে আর কিছু নেই আছে, মানে হচ্ছে নিউট্রন আছে আর প্রোটন আছে। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে এই পরমাণুটার ভর, ভর অফ পরমাণু, এই যে পরমাণুটার ভর কিভাবে জানবে, দেখো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তার মানে গোটা স্কুলে কে কে আছে, প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রন যোগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে স্কুলের ভর। আর এই ছেলেপেলেগুলো তো স্কুলের বাইরে, ওকে তো ধরাই যাবে না, তাহলে এই ভর আমি মাপি প্রোটন আর নিউট্রন দিয়ে। আরো ভালো করে ক্লিয়ার হবে যখন আমি আরেকটা নতুন করে তোমাদেরকে এক্সাম্পল দেবো। এটা তো শিখালাম বেসিকটা, এরপরে এসো আরেকটা আমি বলি। এবার আর ছেলে মেয়ে বলবো না, এবার ডাইরেক্ট ইলেকট্রন প্রোটন দিয়ে বোঝাবো। দেখো এবার আমি কার্বনে রাখবো, ঠিক আছে, কার্বনের আমি আঁকবো। কার্বন কত নম্বর, 1 2 3 4 5 6, কার্বন 6 নম্বর, ঠিক আছে। তাহলে এই যে প্রথমে যে নিউক্লিয়াসটা আঁকবো, নিউক্লিয়াসটা কার্বনের নিউক্লিয়াস, কিন্তু কার্বনের এখানে আমরা জানি যে হচ্ছে প্লাস হয় 6টা আর কিছু নেই হয় কটা, 6টা। তাহলে এর বাইরের চারিপাশে যে কক্ষপথগুলো আছে, সে প্রথম কক্ষপথে বললাম কি, সবার বেশি বুকের পাটা হয় প্রথম কক্ষপথে, দুটো থাকে। তারপরের কক্ষপথ মানে কে এল এম, এই 8টা 2,8,8, তাহলে সবার প্রথমে আমি দুটো ইলেকট্রন দিয়ে দেবো, ঠিক আছে, দুটো ইলেকট্রন দিলাম, এটাকে গোল করে দিয়ে এবার, ঠিক আছে। ওর পরের কক্ষপথে আর কটা, আচ্ছা এর মধ্যে এটা কত হবে, 6 তো, তাহলে প্রথমে 2 কমা আর কটা বেঁচে আছে 4, 2 আর 4 6 হয়, তাহলে প্রথমে দুটোই আটে, ওর বেশি আটে না, যার কারণে আমি 2 লিখলাম। আর বাকি পড়ে আছে 6টার ভিতরে দুটো আমি অলরেডি প্রথম কক্ষপথে দিয়ে দিয়েছি, বেঁচে আছে 4টে, যার কারণে 4টে পরের কক্ষপথে আমি দেবো, ঠিক আছে। পরের কক্ষপথটা আঁকলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তাহলে এই যে 4টে, তাহলে এটা হয়ে গেল আমার কার্বনের। তাহলে কার্বনের কত হলো, 2,4, এটা হচ্ছে কার্বনের। এরপরে সব থেকে বেশি লাগে NaCl এর, আমি NaCl এ রাখছি, যেটাকে লবণ বলা হয়, Na+Cl- থেকে NaCl তৈরি হয়, ঠিক আছে। ওটাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে কার্বনেরটা তোমরা না জানলে টুকে নিতে পারো, এবং যদি শিখে যাও তাহলে তো ভেরি গুড। এবারে আমি আঁকবো হচ্ছে NaCl এর, এটা তো হলো ট্রিক। দেখো সোডিয়াম কত নম্বর, সোডিয়াম কিন্তু 11 নম্বর, সোডিয়াম কত নম্বর, সোডিয়াম 11 নম্বর। তাহলে এখানে মৌখিক একটা হিসাব করে রাখো, যে প্রথমে তো দুটো আটে নিলাম, তাহলে এখনো কিন্তু 9 আর 2 11, মানে 9খানা বেঁচে আছে। 9খানা বেঁচে থাকলেও তার পরেরটা 8টার বেশি নেবে না, তারপরে 8 আর 2 10টা হয়ে গেল, তাহলে আমার একটা বেঁচে আছে, তাহলে পরের কক্ষপথে একটা বসিয়ে দাও। এবার ক্লোরিনেরটা হচ্ছে কত নম্বর, ক্লোরিন হয় 17 নম্বর। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে একটা রাফ ক্যালকুলেশন করে রাখি, সবার প্রথমে তো যে যাই হোক না কেন দুটোর বেশি আটবে না, তাহলে 2 নিয়ে নিলাম, তাহলে 17, 15 আর 2 17, এখনো 15খানা বেঁচে আছে, যাই হোক 8টার বেশি নেবে না, ঠিক আছে। 8টা নিয়ে নিল, তাহলে 8 আর 2 10 হয়ে গেল, তাহলে 17টার মধ্যে 8 আর 2 10টা অলরেডি হয়ে গেছে, তাহলে পড়ে আছে 7টা, তাহলে লাস্ট কক্ষপথে 7টা দিয়ে দাও, কারণ ও তো 8টা নেওয়ার ক্যাপাসিটি আছে, 7টা আমি ওকে দিতেই পারি। তাহলে এই যে সোডিয়াম আর ক্লোরিনের আমি ইলেকট্রন বিন্যাসটা এঁকে নিলাম। এবার সোডিয়াম যদি আমি এখানে এঁকে দেখাই, যে Na, তাহলে সোডিয়াম যদি আমি আঁকি, তাহলে সোডিয়ামের বাইরে প্রথমে হবে এই যে দুটো ইলেকট্রন, এই একটা, তার পরের কক্ষপথে তোমার হবে 8টা, ঠিক আছে। এই যে 1টা 2টো 3টে, তারপরে 4টে 5টা 6টা 7টা আর 8টা, এখনো একটা বাকি আছে। এই একটার জন্য একটা এত বড় কক্ষপথ আবার নিতে হচ্ছে আলাদা করে, তাহলে এখানে আমি কিন্তু একটা ইলেকট্রন দিয়ে দেবো। তাহলে
এটা কার গঠন হয়ে গেল? এটা হচ্ছে সোডিয়ামের গঠন হয়ে গেল। এন এর কত 2,8,1, তাহলে এর কে থাকবে 2, এল এ থাকবে 8 আর এম এ থাকবে 1। এরপরে দেখো ক্লোরিনেরটা হচ্ছে Cl, ক্লোরিনের বাইরে যত যাই হোক না কেন দুটোর বেশি থাকতে পারবে না, তাহলে এই একটা আবার এখানে আঁকলাম, এখানে 8টা দিয়ে দেবো 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। এর পরের কক্ষপথটা আবার রাখবো 7টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6, এই যে 7টা। তার মানে এই যে ক্লোরিনের রাফ ক্যালকুলেশন যদি আমি করি তাহলে প্রথমে আছে 2টো, তারপরে আছে হচ্ছে 8টা, তারপরে আছে হচ্ছে 7টা। তার মানে এই যে দেখো এটা হচ্ছে কে 2টো, এল এ 8টা, এম এ 7টা, কারণ কক্ষপথগুলোর নাম তো একটা কে একটা এল একটা এম। কে এর ক্যাপাসিটি 2 রেখেছে 2, তারপরেরটার ক্যাপাসিটি 8 রেখেছে 8, তারপরের ক্যাপাসিটিও 8, কিন্তু এখানে 7টা আছে তাই রেখেছে। তাহলে এখানে একটা হেভি জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, শুনে রাখো বইয়ের ভাষা এটা। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। দেখো স্কুল থেকে তো মেয়ে বেরোবে না, স্যার বেরোবে না, কিছুই বেরোবে না, ছেলে পেলেগুলো ছ্যাবলামি করার জন্য একটা দুটো বেশি আসতে পারে, আবার হবে না বলে বেরিয়েও যেতে পারে। যার কারণে সবসময় ঢুকবে বেরোবে মানে গ্রহণ হবে বর্জন হবে, কার হবে? প্রোটনের হবে? নো। নিউট্রনের হবে? নো। কার হবে? ইলেকট্রনের হবে, মানে এই যে ছেলেপুলেগুলোর হবে। তাহলে এখানে তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেবো, এখানকার মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলোকে চিনে রাখো। এই যে এনই হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, এইচই বা হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, আর এখানে আর্গন একটা নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নিষ্ক্রিয় মৌল হলো তারাই যাদের কক্ষপথ পূরণ হয়ে থাকবে। দেখো যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি বলি, সোডিয়ামের প্রথম দুটো পূরণ হয়ে আছে, তারপরে 8টা পূরণ হয়ে আছে, তারপরে একটা, এখনও 7টা দিতে হবে তবে পূরণ হবে, না হলে একটাকে লাথিয়ে বের করতে হবে, তাহলে ও আগেরটার মতো মানে 8 আর দিয়ে 10 নম্বর মানে নিয়নের মতো হয়ে যাবে। নিয়নের মতো যদি হয় তবে হচ্ছে এই যে সোডিয়াম না, ও যদি একটা বের করে দেয় তাহলে ও এখন আগে ছিল 11 নম্বর, একটা প্রোটন বের করে দিল, ঠিক আছে, সরি প্রোটন বলছি, ইলেকট্রন বের করে দিল, ঠিক আছে, মানে ওর ইলেকট্রন বিন্যাসটা কার মতো হয়ে গেল? নিয়নের মতো না? কারণ নিয়নেরটা যদি আমি আঁকি, কারণ নিয়ন হচ্ছে 10 নম্বর, নিয়নেরটা যদি আমি আঁকি তাহলে প্রথমে 2টো পরে 8টা দেবো, আর কিছু দেবো না। ঠিক তেমনই সোডিয়ামের যদি এই লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন আমি বের করে দিই তাহলে ও নিয়নের মতো হয়ে যাবে না? ওটাই সবাই চায় যে আমি ইলেকট্রন ছাড়বো বা নেব, যা করেই হোক আমাদের এদের মতো হতে হবে। যার কারণে সোডিয়াম কি করবে? একটা ছেড়ে দেবে। আচ্ছা বলো দেখি স্কুলের মধ্যে মেয়ে কি পালাই? নোপ, ছেলে পিলেগুলো বেশি আসে বা চলে যায়, যার কারণে মাইনাসটা আমি এদিক ওদিক করবো। তাহলে এই যে সবসময় তোমরা দেখো Na+, কেন? যদি একটা ছেলে চলে যায় তাহলে একটা মেয়ে বেশি থাকবে, তাই না? কারণ মেয়ে ধরো 11খানা আছে, ছেলে আছে 11খানা, একটা ছেলে মনে করো চলে গেল, তাহলে 10টা ছেলের 10টা মেয়ে হলো, আর একটা কিন্তু আলাদা থাকলো, যার কারণে এখানে Na+। যদি মাইনাস চলে যায় তাহলে একটা প্লাস বেশি হয়ে যাবে, কারণ আর প্লাস মাইনাস সেম আকারে থাকে। আর সবসময় তোমরা জেনে এসেছো Cl-, কেন Cl-? কারণ Cl এর ভেতরে আছে 17টা, বাইরেও আছে 17টা, কিন্তু Cl চাইবে আরেকটা নিতে, কারণ ও যদি লাস্টের কক্ষপথে দেখো 7খানা আছে, ও যদি আরেকটা মাইনাস নিয়ে নেয় তাহলে 8টা হয়ে যাবে না? মানে ক্লোরিন আরেকটা ইলেকট্রন নিলে এর মতো হবে, ও এই সোডিয়াম আরেকটা ছেড়ে দিলে এই নিয়নের মতো হয়ে যাবে। ঠিক তেমনই একজনা এ দেখো একটা গোটায় একটা বড় কক্ষপথ মাত্র একটা ইলেকট্রনের জন্য বেরো এখান থেকে বের করে দিল, ঠিক আছে, আর এতগুলো ভর্তি হয়ে গেছে, আমার একটা নেই, তাহলে একে একটা দেবে আর ও এই একটা নিয়ে নেবে। যার কারণে এই যে Na আমরা সবসময় প্লাস দেখি আর Cl সবসময় মাইনাস দেখি, এই যে দেওয়া নেওয়া করার মধ্যে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে আর তৈরি হয়ে যাবে NaCl, যেটাকে আমরা খাদ্য লবণ হিসাবে চিনি। এই যে ইলেকট্রন বিন্যাস আশা করি তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে, যে কোনো ইলেকট্রন বিন্যাস আজ থেকে দেখ তোমরা কিন্তু পারবে। আর এই যে এই ব্যাপারটা কি, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু ইলেকট্রন বা বর্জন মানে গ্রহণ বা বর্জন করে। এই ইলেকট্রন এখানে কি করলো? বর্জন করলো। কেন করলো? এই নিয়নের মতো হওয়ার জন্য। এখানে একটা গ্রহণ করলো। কেন গ্রহণ করলো? আর্গনের মতো হওয়ার জন্য। মানে
নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা এই আর্গনের মতোই কেন হলো, নিয়নের মতো কেন হলো না? নিয়নের মতো হতে গেলে কি এতগুলো ছেড়ে নিয়নের কাছে আসতে হতো? মানে আচ্ছা যদি নিয়নের মতো হতে চাইতো তাহলে এখানে 10টা আছে আর বাইরে 7টা আছে, 7 খানা বের করতে হতো, যেটা বিশাল একটা টেনশনের বিষয়। আরে কি একটা বের করে দিলেই হয়ে যাচ্ছে। আবার যদি সোডিয়াম যদি এর কাছে না গিয়ে এর কাছে যেতে চাইতো, কতটা পথ অতিক্রম করতে হচ্ছে, মানে ওকে একটাইও জুটছে না, আরো 7খানা ইলেকট্রন নিয়ে একে বোঝাতে হবে, সম্ভব? নিশ্চয়ই না। যার কারণে এই নিকটতম কথাটা আমি ইউজ করছি, যার কারণে এই যে ওর কাছাকাছি সব থেকে কোনো পরমাণুর কাছাকাছি যদি সব থেকে যে মানে কোনো পরমাণুর সব থেকে কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা থাকবে সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো ওর ইলেকট্রন বিন্যাসটা যাতে থাকে তার চেষ্টা করবে সমস্ত পরমাণু, যার কারণেই কিন্তু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। এটাকেই আবার যোজ্যতা বলা হয়, ঠিক আছে? মানে কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে সেটাকেই ওর কি বলা হয়? যোজ্যতা। এবারে যোজ্যতার আবার গল্প আছে। মনে করো কেউ 5টা ছেড়ে দিল, তাহলে কি হবে? সেটাকে 8 থেকে বাদ দিতে হবে, এটা কিন্তু মনে রেখো। আমি এখনই দেখিয়ে দেবো যোজ্যতা কি, তার আগে এটা টুকে না আমি কিন্তু মুছে দিচ্ছি। আচ্ছা এবারে দেখো আমি যোজ্যতা কি তোমাদেরকে দেখাবো। এই যে সোডিয়াম তোমরা দেখেছিলে না, সোডিয়াম কত নম্বর? 11 নম্বর। তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কি? 2,8, মানে 10 হলো আর বাকি আছে 1, বসিয়ে দিলাম। তাহলে দেখো সবসময় আমরা কি দেখি? Na+ দেখি না? Na+ কেন দেখি? ও একটা হচ্ছে বের করে দেবে, মানে একটা ইলেকট্রনকে বর্জন করলো, ঠিক আছে? আচ্ছা ছেড়েছে কটা? একটা, তাহলে যোজ্যতা হবে 1। আচ্ছা বলো, এখানে Cl এর সবসময় মাইনাস দেখি, ক্লোরিন কত নম্বর? ক্লোরিন হচ্ছে 17 নম্বর না? তার মানে কি ক্লোরিনের 2,8,7 না? কিন্তু এর দরকার একটা, তাহলে এর 8টা পুজে যাবে। তাহলে এ একটা ইলেকট্রন কি করলো? গ্রহণ করলো। যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাই ইলেকট্রন বেশি হয়ে গেল, তাই মাইনাস। আর ইলেকট্রন ছেড়ে দিল যার কারণে ওর একটা প্লাস বেশি হয়ে গেল, যার কারণে Na+। এবার এই Cl- এর ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করছে, কটা গ্রহণ করছে? একটা, তাই এর যোজ্যতা হলো 1। তাহলে দেখো এবারে এই যোজ্যতার যে গল্প, মানে আমি কি বললাম? কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে তাকে বলা হয় সেই পরমাণুর যোজ্যতা। তাহলে একটা। তাহলে দেখো আজকে লাস্ট টপিক অণুটা কি একটু জেনে নিই আমরা। অণু হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে তৈরি। যেমন আমরা পড়েছি হাইড্রোজেন কি? পরমাণু। আবার যদি হাইড্রোজেন লিখি এটাও কি? পরমাণু। অক্সিজেন কি? এটাও পরমাণু। এই হাইড্রোজেন 2 পিস যদি আমি নিই আর অক্সিজেন যদি 1 পিস নিই, তাহলে হাইড্রোজেন 2 পিস, অক্সিজেন 1 পিস, তার মানে এটা জল তৈরি হয়ে যাবে। ঠিক সেরকমই কার্বন কি? পরমাণু। অক্সিজেন কি? এটাও পরমাণু। যদি আমি কার্বনের 1 পিস নিই, এই অক্সিজেনের 2 পিস নিই, মানে আরও একটা অক্সিজেন সিঙ্গেল নিলাম, তাহলে কি তৈরি হলো? CO2, মানে এটাও একটা অণু। তার মানে অণুগুলো হচ্ছে অনেকগুলো পরমাণু নিয়ে তৈরি হয়, মানে হচ্ছে এরা হচ্ছে সাইজে বড়। যার কারণে তোমাদেরকে বলছি অণু আর পরমাণু সবসময় যদি তুলনা করতে দেয়, মনে রাখবে পরমাণু ছোট অণু বড়, পরমাণু ছোট অণু বড়, পরমাণু ছোট অণু বড়, বেশি বেশি করে তোমরা এটা কিন্তু প্র্যাকটিস করবে। এই যে কয়েকটা অণুর নাম তোমরা দেখে নাও, এই যে জল, CO2, CaCO3, H2SO4, এগুলো সবই কিন্তু মানে প্রচুর বড় বড় জিনিস, যেগুলোকে অণু বলা হয়। যে গ্লুকোজের অণু তোমরা শুনেছো না? গ্লুকোজের অণু, গ্লুকোজের সঙ্গে তাই C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। এটা কি? গ্লুকোজ, ঠিক আছে? চিনির সঙ্গে কি? C12H22O11, এটা হচ্ছে সুগার বা চিনি, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো তোমরা মনে রাখবে। এগুলো সবই আর কি, যতগুলো তোমরা বড় 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 জিনিসপত্র দেখে এসছো সেগুলো সবই কিন্তু অণু। আর এর মধ্যে এই যে কার্বন 6খানা আছে, 1 পিস বের করে আনো, 1 পিস সিঙ্গেল কার্বন, 1 পিস সিঙ্গেল হাইড্রোজেন, 1 পিস সিঙ্গেল অক্সিজেন, 1 পিস সিঙ্গেল ক্যালসিয়াম, এই যে Ca ক্যালসিয়াম, 1 পিস সিঙ্গেল কার্বন, 1 পিস সিঙ্গেল অক্সিজেন, এই যে সব 1 পিস 1 পিস 1 পিস করে যদি তুমি নাও তাহলে এগুলো সব হবে পরমাণু, ঠিক আছে? তোমাদেরকে লাস্ট একটা হেভি আমি জিনিস তোমাদেরকে বলি, যেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে শুধু অক্সিজেন বলি তাহলে তুমি আমাকে তো অবশ্যই ও লিখবে, কারণ হা, হি, লি, বে, বো, কা, না, অ 8 নম্বর, তাহলে অক্সিজেন বলবে 8 নম্বর, তাই না? তার মানে অক্সিজেন তুমি লিখবে। কিন্তু যদি আমি তোমাকে অক্সিজেন গ্যাস বলি তখন কিন্তু তুমি বলবে অক্সিজেন মানে O2। বলো তো, কথায় কথায় বলো অক্সিজেন মানে O2। কেন O2 বলো? অক্সিজেন মানে তো O2 কেন বলো? শুনে রাখো, পরিবেশে যতগুলো গ্যাস আছে সবগুলো কিন্তু ডাইমার আকারে থাকে, ডাইমার, ঠিক আছে? যার কারণে O2 বলি, কারণ ডাই মানে হচ্ছে 2, ঠিক আছে? তোমরা তো শুনেছো মনোমার মানে একটা মার, ডাইমার মানে দুটো মার, ট্রাইমার, টেট্রামার, পেন্টামার, হেক্সামার, এগুলো সবই আছে। এই যে O2 আছে, ঠিক আছে? এই অক্সিজেন একটা পরমাণু বা অক্সিজেনের একটা মনোমার, ও দুটো আছে, তাই ও মিলে O2 তৈরি হলো, তাহলে অক্সিজেন হচ্ছে একটা গ্যাস।
অক্সিজেনের সংকেত, শুধুমাত্র অক্সিজেনের সংকেত হবে O, আর অক্সিজেন গ্যাসের সংকেত হবে O2। ঠিক আছে, যদি বলা হয় হাইড্রোজেন H, হাইড্রোজেন গ্যাস H2। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবারে অণু পরমাণু তুলনামূলক আলোচনা করব। তো আজকে লাস্ট টপিক অণু আর পরমাণু তুলনামূলক আলোচনা করব এবার। তো এই যে পরমাণু অণু এগুলো সব শিখে আসলে আগে, তো এর যে সামারি টেবিলটা, এই যে অণু আর পরমাণু বা পরমাণু, ঠিক আছে, এর ইংরেজি কি শিখে এসেছো? অণুর হচ্ছে মলিকিউল, আর এর কি শিখে এসছো? অ্যাটম, তাই না? এরা হচ্ছে আকারে ছোট পড়ে এসছো, 1 নম্বরে কি পড়ে এসছো? ছোট। আর এরা কি? আকারে বড়, আকারে বড়। এর একটা উদাহরণ কি হবে? ঠিক আছে, দেখো এর উদাহরণ হবে জল বা H2O। এর উদাহরণ কি? এর এই 1 পিস হাইড্রোজেন আর এর 1 পিস অক্সিজেন, এগুলো সব 1 পিস করে বা সিঙ্গেল পিস, এগুলো সিঙ্গেল পিস মিলে এক একটা পরমাণু তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে যে আকারে বড় আকারে ছোট তো হলো, তাহলে এদের কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়, আর এদের কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন হয় না। কেন হয় না? আরে অণুর কিসের ইলেকট্রন বিন্যাস? পরমাণুর না ইলেকট্রন বিন্যাস হবে? সবসময় পরমাণুর ইলেকট্রন বিন্যাসই চাই, আর এর কিন্তু ইলেকট্রন বিন্যাস চায় না। এরপরে দেখো অণুর ভরকে বলা হয় আণবিক ভর। কি বলা হয়? আণবিক ভর। ঠিক আছে, বা মলিকিউলার ওয়েট। আর এদিকে পরমাণুর ভরকে বলা হয় পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট। কি বলা হয়? অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, তার মানে এই যে আণবিক ভরগুলো সম্পূর্ণ আলাদা, তোমাদের নিচু ক্লাসে নেই, 9 এবং 10 যারা তোমাদের বড় দাদাদেরকে ওদেরকে কিন্তু এগুলো পড়ানো হয়। আণবিক ভর মানে মনে করে যে জলের ভর, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের, যার কারণে হাইড্রোজেনের অক্সিজেনের আলাদা ভর আছে, সেই ভরগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক সেই এই পারমাণবিক ভর। এই পারমাণবিক ভর মানে কত? বললাম পরমাণুর ভর ওর কেন্দ্রে থাকে বা স্কুলে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটন আর নিউট্রন মিলে যেটা আসবে সেটা হবে পারমাণবিক ভর। ঠিক আছে, এই পারমাণবিক ভর হচ্ছে এক একটার যদি তুমি জানতে পারো তাহলে আণবিক ভর বের করতে পারবে। দেখো হাইড্রোজেনের নিউক্লিয়াসে হচ্ছে একটা থাকে, যার কারণে হাইড্রোজেনের ভর হচ্ছে 1। এখানে হাইড্রোজেন দুটো আছে, তাই 1 + 1 কত হবে? 2। আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8 নম্বর, কিন্তু ওর 8টা, বললাম 8টা প্লাস আছে, আর নিউট্রনও 8টা আছে, মানে ভিতরে কতজন আছে? 8 8 16 জন আছে। তাহলে অক্সিজেনের হবে 8 + 8, কারণ কি অক্সিজেনের প্রোটন 8টা, নিউট্রনও 8টা, তার মানে 16টা। তাই জলের ভর 16 আর 2 কত? জলের ভরটা হবে 18। এগুলো তোমাদেরকে পরের ক্লাসে যখন মোল কনসেপ্ট পড়াবো তখন কিন্তু তোমাদেরকে জানাবো। তো তোমরা এই যে বেসিক কনসেপ্টগুলো আশা করি তোমরা ভালোভাবে শিখে রেখেছো। যদি এই ভিডিওতে কোনো জায়গায় ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এই ভিডিওতে তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে রিমাইন্ড করে দেখবে বা আগে করে নিয়ে দেখবে, অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। খুবই ভালো করে তোমাদেরকে আমি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। এবারে আমি একটা মনের মধ্যে শান্তি পাচ্ছি, না যাই হোক ছেলেপুলেগুলো এগুলো তো জানতে পেরেছে বেসিকগুলো, এবারে আমি চাইলে মূল কনসেপ্টে ঢুকবো। মূল কনসেপ্টে অ্যাটমিক ওয়েট, মলিকিউলার ওয়েট, এই দুটো বিষয় যে এত পরিমাণে কাজে লাগবে তোমাদের, আমি কি বলবো। তোমরা মূল কনসেপ্ট আমি যখন করাবো অবশ্যই তোমরা দেখতে পারবে। এই 2-3 দিন তোমাদের কাছে সময় নিলাম, এই 2-3 দিনের মধ্যে খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখো। 2-3 দিন পরে অবশ্যই আমি মূল কনসেপ্টের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড লাক।